দেশে ফিরে আগামী নির্বাচনে লড়বেন তারেক রহমান, ভূমিকা থাকবে বেগম জিয়ারও। বিবিসি বাংলাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবে। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। ভোট নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনীতিকদের, ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান। শাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই, চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন তাহলে এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, তাদেরকে অব্যাহতি দেন। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসি। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সায় বিএনপির, তুর্কি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ভূমিকার প্রশংসা জামায়াতের। গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী ঘনিষ্ঠ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি, 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাগন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে, হুমকিতে শত শত স্থাপনা। ত্রাণ তৎপরতা জোরদার। এবং দেশের ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছাড়ালো 2 লাখ, ভরিতে বাড়ল 3150 টাকা, কাল থেকে কার্যকর। বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন দ্রুতই দেশে ফিরবেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, অংশ নেবেন আগামী সংসদ ভোটে, আর সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিতে পারেন বেগম জিয়াও। বিরোধী জোট নিয়ে উদ্বিগ্ন নন উল্লেখ করে ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার করেন তারেক রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে 2006 সালে নিজেদের 5 বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নিয়ম অনুযায়ী 3 মাস পর পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা থাকলেও 1/11 সহ তখনকার রাজনৈতিক বাস্তবতায় সেটা হয় 2008-এর শেষ মাসে। ভোটে বিএনপির হারের পর রাতের ভোটের অভিযোগ তুলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেয়নি দলটি। তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে নানা কৌশল আর মামলা, গুম খুনের পাশাপাশি দমনপীড়ন চালায় ক্ষমতাসীনরা। যদিও সেই চেষ্টা দমাতে পারেনি বিএনপিকে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশ ও দেশের বাইরে থেকে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে অন্যতম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতা। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, শিগগিরই দেশে ফিরবেন, অংশ নেবেন আগামী নির্বাচনে। সুস্থ থাকলে বেগম জিয়াও ভোটে অংশ নিতে পারেন বলে আভাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। যেই জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। এর বাইরেও বিরোধী দল নিয়ে মোটেই উদ্বিগ্ন নন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতায় গেলে সব দলকে সঙ্গে নিয়েই নিজেদের 31 দফা অনুযায়ী দেশ পুনর্গঠনের কাজ করবেন তারা। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। বিগত 17 বছর ঘুম তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে
71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। শুধু দলীয় বিবেচনায় নয়, নির্বাচনী এলাকায় জনসমর্থন মাথায় রেখেই বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে, আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ যখনই স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন বিএনপিকেই বেছে নিয়েছে। তাই জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি। পিরোজপুরের বর্ষিয়ার নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আলাদা কর্মসূচিতে নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতারা। একটি বেসরকারি গণমাধ্যমে শেষ বয়সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানান পিরোজপুরের বর্ষিয়ান ও নির্যাতনে পঙ্গু নেতা মোতালেব আকন। আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ভার্চুয়ালি সেই সাক্ষাৎ হয় সোমবার বিকেলে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির রাজনৈতিক শক্তি আর অনুপ্রেরণার উৎস দেশের জনগণ। আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক। এদিন জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভ বুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আলোচনায় গণ অধিকার পরিষদের সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেওয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যতে দেখতে চাচ্ছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা গণমাধ্যম প্রতিনিধিদের। ইসির সংলাপে ভোটে সাংবাদিকদের অবাধে দায়িত্ব পালন, নিরাপত্তা নিশ্চিত করা সহ তুলে ধরেন নানা সুপারিশ। আর আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে ইসির পার্টনার বানাতে চান সিইসি। সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিদের পর এবার নির্বাচন কমিশনের সংলাপে গণমাধ্যম কর্মীরা। সোমবার সকালে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সংলাপে ৩০ জনকে আমন্ত্রণ জানালেও অংশ নেয়নি ১১ জন। নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। ভোটে জনগণের আস্থা ফেরাতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এআই ব্যবহার করে গুজব ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা, তথ্যগত বিভ্রান্তি বা গুজব তৈরি হলে সাথে সাথে কমিশনকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হবে যে মানুষের এই কনফিডেন্সটাকে আসলে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা প্রশাসন সহ সব প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে আছে। সুন্দর নির্বাচন করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ সবারই কমন কনসার্ন এটা এখন।
সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। আমন্ত্রিত 40 জনের মধ্যে অংশ নেন 29 জন। গণমাধ্যম ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না উল্লেখ করে ইসিকে দেন নানা পরামর্শ। প্রশাসনের অবস্থা দুর্বল, সেনাবাহিনী সহযোগিতা করবে, কতটুকু কি পরিমাণে কি হবে সেটা নিয়ে অনেক আশঙ্কা রয়ে গেছে। আমাদের সামনে দুটো পথ, একটা হলো নায়ক হওয়ার পথ, একটা হলো ভিলেন হওয়ার পথ। আমরা আশা করবো যে আপনারা খলনায়কের দিকে যাবেন না। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় ইসি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। মঙ্গলবার ইসির সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলের নেতারা আরও জানান, নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। বেরিস একিনচির সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামী জানায়, সংস্কারে সব দল একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। 2 দিনের সফরে ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটিয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ জানিয়েছে আঙ্কারা। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরো অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা উপলব্ধ থাকে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষে বলেছি। বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেন বেরিস একিনচি। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের বিষয়ে সব দল একমত হলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপমন্ত্রীকে জানানো হয়েছে। সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনে বৈঠক করেন জামাতের প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 5টি প্রস্তাব তুলে ধরেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান বিক্রম মিশ্রি। বাংলাদেশে আসন্ন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রস্তুত। বাংলাদেশে যত দ্রুত সম্ভব মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পক্ষে ভারত। শেখ হাসিনাকে দেশে ফেরানো একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই সরকারের মধ্যে সংলাপ ও পরামর্শের প্রয়োজন। আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করছি। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছি। গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সপ্তাহেই গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। বিরোধী মত দমনে জোরপূর্বক গুম, অপহরণ, ক্রসফায়ারে হত্যা ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্য নৈমিত্তিক ঘটনা। গুম কমিশনের তথ্য অনুযায়ী 17 বছরে 3,500 মানুষকে গুমের তথ্য এসেছে তাদের কাছে। করতে হয়
5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। এদিন শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল 2-এ হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ পাচারকারী বিবেচনায় শেখ হাসিনা ও তার পরিবার সহ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরত আনার দায়িত্ব পাচ্ছে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠান। আজ 32 বাণিজ্যিক ব্যাংককে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়তে অর্থ পাচারের অভিযোগ। বেক্সিমকোর বিরুদ্ধে 50,000 কোটি টাকা, এস আলম গ্রুপের নামে 11 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে নেয়া ঋণের 2 লাখ কোটি টাকার বেশি পাচারের তথ্য মিলেছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নেয়া 35,000 কোটি টাকার বেশিরভাগই ফেরেনি ব্যাংকে। একইভাবে নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, শিকদার গ্রুপ ও আর্মিড গ্রুপও অর্থ পাচার করে ভেঙে দিয়েছে আর্থিক মেরুদণ্ড। এসব তথ্য বেরিয়ে আসে সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ 11টি গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে সোমবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে বৈঠকে বসে ব্যাংকগুলো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর চুক্তি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদের মাধ্যমে এনডিএ করে এদেরকে এঙ্গেজ করে ফরেন অ্যাসেট রিকভারির জন্য আমাদেরকে কাজ করার জন্য বলছে। আর বাংলাদেশের টোটাল প্রথমত 11টা কোম্পানি, না 11 কোম্পানি টোটাল আপনার বলছে, যেমন বসুন্ধরা, নাসা, তারপরে হলো আপনার এস আলম, বড় এস আলম, হ্যাঁ, এই 11টা কোম্পানিকে এগুলা প্রাথমিক আইডেন্টিফাই করেছে অ্যাজ পার সিআইবি। বিএফআইউর তথ্য অনুযায়ী সব মিলে প্রায় 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে 15 বছরে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, রাজনৈতিক নয়, আর্থিক অঙ্কে শীর্ষ পাচারকারী বিবেচনায় 11টি গ্রুপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না। আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে। খেলাপি ঋণের দিক দিয়ে সবচেয়ে বেশি যারা যে গ্রুপগুলো, তাদেরকেই আমরা আইডেন্টিফাই করেছি। এখানে তার পরিচয়টা রাজনৈতিক পরিচয় মোটেও কনসিডার করার মতো বিষয় না। এদিকে রিজার্ভ চুরি সহ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান 19 কর্মকর্তা ও 2 ভারতীয়র নথি তলব করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সব বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। এর আগেও কেন্দ্রীয় ব্যাংকের কাছে নথি চেয়ে পায়নি বলে অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভাঙছে তীর, তীব্র স্রোত, পানির নিচে কাঁচা পাকা রাস্তা, কৃষিজমি, বাড়িঘর, বিদ্যালয় আর বাজার তলিয়ে গেছে সবই। পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সোমবার সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ঘরবাড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। পানিতে তলিয়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ঘরতে যতগুলো পানি, তার মধ্যে বেড়ে যাচ্ছি। বেড়া করা, চলাফেরা, রাস্তাঘাটের অনেক সমস্যা। রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু মেডিসিন নিয়ে আমি ওখানে টেবিলে বসে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। শুক্রবার রাত থেকেই সদরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 100 বাড়ি ভাঙার পরেও তো এখনো সময় পাচ্ছি না, খাবারও সময় পাচ্ছি না। কিভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে কল্পনা করতে পারেনি। অনেকে এখনো খবরের বাড়ি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছে। হঠাৎ ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়ন। ভেঙে পড়া 5 শতাধিক বাড়িঘর মেরামতে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের বাজারে রেকর্ড গড়ল স্বর্ণের মূল্য। প্রথমবারের মতো 1 ভরির দাম ছাড়ালো 2 লাখ টাকা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, কাল থেকে প্রতি ভরি ভালো মানের স্বর্ণ বেচাকেনা হবে 2,726,000 টাকায়। হিসাব বলছে 7 মাসে মূল্যবান এই ধাতুর দাম ভরিতে বেড়েছে 52,000 টাকার বেশি। দাম বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটিয়ে যেন দিন দিন সোনার হরিণ হয়ে উঠছে স্বর্ণ। মাত্র 1 সপ্তাহে টানা 3 দফায় ভরিতে 7,757 টাকা বাড়ল মূল্যবান এই ধাতুর দাম। আর এতেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো 1 ভরি স্বর্ণমূল্য ছাড়ালো 2 লাখ টাকার গণ্ডি। সোমবার সন্ধ্যায় সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম 3,150 টাকা বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার থেকে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে 2,726,000 টাকা। এর আগে 1.5 লাখ টাকা ছুঁয়েছিল গেল 17 ফেব্রুয়ারিতে। অর্থাৎ 7 মাসে সবচেয়ে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম বাড়ল প্রায় 53,000 টাকা। নতুন মূল্য তালিকায় 21 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম 1,91,605 টাকা, 18 ক্যারেট 1,64,229 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,36,445 টাকা। এ নিয়ে চলতি বছর মোট 61 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে বেড়েছে 43 বার, কমেছে মাত্র 18 বার। আর 2024 সালে দেশের বাজারে 35 বার স্বর্ণমূল্য বেড়েছিল, কমেছিল 27 বার। শুধু দেশে নয়, স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে বিশ্ববাজারেও। স্পট মার্কেটের তথ্য সোমবার সন্ধ্যা পর্যন্ত 1 মাসে প্রতি আউন্স মানে 2.43 ভরি স্বর্ণের দাম বেড়েছে $250 বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।